আজকে ঠিকঠাক নোটিফিকেশন পেলাম। হাই দিদি, সাউন্ড ওকে। জয় শ্রীরাম, কেমন আছো? শুরু করে দাও দিদি, একদম আমি স্টার্ট করছি এবার। আমি মালয়েশিয়াতে থাকি দিদি, তোমার নিয়মিত নিউজ দেখি আমি। অনেক 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 ধন্যবাদ। প্লিজ স্টার্ট। এই আমি শুরু করব, একদম একদম দেরি করবো না। এখন তো ধরুন খবরে খবর, আমি আপনার খবরের অপেক্ষায় ছিলাম। অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকের সব থেকে বড় খবর হচ্ছে একটি উইকেট পড়ে গেছে। একটি উইকেট পড়ে গেছে, যে উইকেটটি পড়া দেখে এখন বিভিন্ন মহলে চিন্তার ডেফিনেটলি না পরিবেশ তৈরি হয়েছে যে ভাই কে কে কাকে কাকে অ্যারেস্ট করাবেন, এই নব্য মুখ্যমন্ত্রী কাকে কাকে অ্যারেস্ট করাবেন। মানে দেখুন, অ্যারেস্ট কিন্তু মুখ্যমন্ত্রী করাচ্ছেন না, যে কর্ম অলরেডি করে রেখেছেন যে সমস্ত মন্ত্রীরা, তারা নিজেদের দলদলে নিজেরাই ফাঁসছেন। সুজিত বসু এগরোল থেকে হাজার কোটি টাকার সম্পত্তি এই যে তৈরি হওয়া, এবার সেই মন্ত্রী চাকরির দুর্নীতি, পৌরসভার নিয়োগ দুর্নীতিতে ফেসেছেন, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অ্যারেস্ট করা হলো। আমি স্টার্টিংটাই করলাম যে এগ রোল বিক্রি করতেন, শোনা যায় যে সুজিত বসু এগ রোলের দোকান ছিল, সেখান থেকে এই যে হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন এবং এত টাকা পয়সা, সে কি দারুণ ব্যাপার, সাহেব হয়ে গেলেন। এখানে এগরোলের দোকান ছিল, আমি ব্যবসাদারকে ছোট করছি না, ভালো করে বুঝুন আমি কি বলছি। প্রত্যেকটা এগরোলের ব্যবসাদার যদি 1000 কোটির মালিক হয়ে যায় তাহলে তো খুবই ভালো ব্যাপার। এটাই তো ব্যবসা, এটাই তো উন্নয়ন, যেটা কি মমতা ব্যানার্জি ব্যবসাদারদের মধ্যে খোঁজে। চায়ের দোকান করে নাকি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, চপের দোকান করে হওয়া যায়। সেরকমই সুজিত বসুও কিন্তু এগরোলের দোকান করেছেন, কিন্তু ওই কোটি টাকার মালিকটা এগরোলের দোকান থেকে হয়নি। দিদির হাত যখনই মাথায় পড়েছে তখনই ওনার ফুলে ফেপে ওঠা, এবং যে ফুলে ফেপে ওঠার জন্য এতদিন পর্যন্ত হাইকোর্টের কাছে প্রোটেকশন নেওয়া ছিল। আসলে সামানটা বহুদিন ধরেই করা হচ্ছিল যে ভাই আপনাকে হাজির হতে হবে। পুরসভার নিয়োগ দুর্নীতি, বেলাগাম নিয়োগ দুর্নীতি করা হয়েছে, মানে কেউ তার যোগ্যতাতে চাকরি পায়নি। এনারা যেখানে ঢুকেছে, যে সেক্টরে ঢুকেছে সেখানে চাকরি বিক্রি করেছে, কেউ যোগ্যতার জন্য চাকরি পায়নি। তো পুরসভায় যে বেলাগাম নিয়োগ দুর্নীতি করা হয়েছে, যেখানে প্রচুর নথি পাওয়া গেছে, তথ্য পাওয়া গেছে, সুজিত বসুর অফিস থেকে পাওয়া গেছে, বাড়ি থেকে তল্লাশি করতে গিয়ে পাওয়া গেছে, আজকে ফাইনালি দুবার হওয়া এই মন্ত্রী সুজিত বসু অ্যারেস্ট হয়েছেন ইডির হাতে। কালকে সম্ভবত ইডির স্পেশাল আদালতে ওনাকে হাজিরা করানো হবে। এখন বিষয়টা হচ্ছে, আপনাদের মেসি কাণ্ড মনে পড়ে? মেসি কাণ্ড এই যে দুদিন আগে ঘটলো, দেখুন এই সরকারটি চলে গেল, টাকাটাও ফেরত দিল না। তাহলে ঘাড়ে কার পড়লো টাকাটা? ফেরতই দিল না তৃণমূল কংগ্রেস, হজমই করে নিল পুরো টাকা। সেখানে সুজিত বসুর নাম এসেছিল, আপনারা জানেন। অর্থাৎ যেতে যেতে ঘোটালা করে গেল, যেতে যেতে ঘোটালা করে গেল, একবার ভাবুন। আর আজ এক উইকেট পড়েছে, সেকেন্ড উইকেট পড়ার, হ্যাঁ মানে সেকেন্ড উইকেট বলি, মন্ত্রী, আমি রথিন ঘোষের কথা বলছি। আপনারা বহুদূর চলে গেছেন, সেই জায়গায় হবে, সেই জায়গায় আমরা যাব যারা অলরেডি হাওয়া টাইট হয়ে গেছে। কিন্তু আপাতত রথিন ঘোষের নাম স্ক্যানারে রয়েছেন। খাদ্যমন্ত্রী ছিলেন, মন্ত্রী, বিভিন্ন আমলা, প্রত্যেকে জড়িত, কেউ বাদ নেই। সমস্ত পুরো মানে যাকে বলে সিস্টেম, এই যে ইলেকশন কমিশন যখন নেমেছিলেন, ইলেকশন করাতে নেমেছিলেন, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হয়েছে। কারণ এরা পুরো সিস্টেমে দুর্নীতি করে দিয়েছে, মানে প্রত্যেকে একে অপরের প্রফিটের মাধ্যমে চলবে, এরকম একটা সিস্টেম তৈরি ছিল। তো আজকে সকাল থেকে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্সে ইডি অ্যারেস্ট করেছেন। সুজিত বসু নিজের সঙ্গে নিয়ে গেছিলেন নিজের পুত্র সমুদ্র বসুকে, এবং ছিলেন আইনজীবী। আইনজীবী কিছু করতে পারেনি, কারণ দুর্নীতির এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিল যে ওনাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট হতে হয়েছে। হালকা করে আপনাদেরকে জানিয়ে দিই যে বিষয়টা হচ্ছে, লাস্ট উনি 1 মে হাজিরা দিয়েছিলেন, তারপর হাইকোর্টে পৌঁছেছেন। হাইকোর্টে পৌঁছানোর পর সেখানে বলেন যে হুজুর আমি খুব ব্যস্ত, আমি ভীষণ ব্যস্ত, তো এই ব্যস্ততার জন্য আমি তো এখন তো হাজিরা হতেই পারবো না। অর্থাৎ এইরকম টাইপের মন্ত্রী বা এরকম টাইপের যারা দাপুটে নেতা হয়, তারা আদালতে যায় বিচার পাওয়ার জন্য নয়, আদালতে যায় প্রোটেকশন নেওয়ার জন্য। এই বিষয়েও কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রী নজর করা উচিত। এই যেমন অ্যারেস্ট হয়েছেন, বলছেন আমার আমার শরীর খারাপ, আমার শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে কি তাকে এসএসকেএমে ভর্তি করুন, না হলে কোনো পিজি হসপিটালে নিয়ে যান, এটাই তো ইন্টেনশন। অ্যারেস্ট হওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অ্যারেস্ট হওয়ার পর হার্টে কেমন ব্যথা ব্যথা করে, ডান দিক না বাঁ দিক বোঝা যায় না, মানে পরিস্থিতি ওই জায়গায় যায়। তো এনারা বেসিক্যালি হসপিটালের মতো জায়গা, যেখানে মানুষ প্রাণ বাঁচায় বা ওখানে ট্রিটমেন্ট করা হয়, ওখানে যারা মানুষ, ওটা বেড এমনি এমনি, সব মন্ত্রীরা যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে রয়েছে, তারা বেড দখল করে এমনি পড়ে থাকে, ওরা হসপিটালে আছে, হসপিটালে ভর্তি। আর আদালতে কেন যায়? আমি তো খুব ব্যস্ত, এখন আমি যেতে পারবো না, ইডি ডাকুক, সিবিআই ডাকুক, সামান করছে করুক, আমি যেতে পারবো না। তো এরা এই সমস্ত জায়গা নিজের প্রোটেকশন এবং নিজের সুবিধার জন্য ব্যবহার করে থাকে, এদিকে নজর করা উচিত। এবং এই সুজিত বসুর ব্যাপারে বলি, পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা, শুধুমাত্র ইনি যখন ওই দক্ষিণ দমদম পুরসভায়, মানে দক্ষিণ দমদমে যেখানে উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, ভয়ঙ্কর দুর্নীতি করেছেন, মানে বেলাগাম দুর্নীতি যাকে বলা হয়। আর সমস্ত নথি ফেলতেন কোথায় জানেন? ডাস্টবিনে। ধরা পড়ে গেছে, ডাস্টবিনে কে ফেলে ভাই? ধরা পড়ে গেছে, সেরকম সেই ডাস্টবিন থেকে নথি পাওয়া গেছে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা সহ এই যে দক্ষিণ দমদম পুরসভায় প্রায় 150 জনকে বেআইনি ভাবে চাকরি দিয়েছেন। চাকরি হতো টাকা, অবৈধভাবে টাকা এবং জমির বিনিময়।
মানে কেউ টাকা দিত, কেউ জায়গা লিখে দিত, মানে কতটা, মানে ভাবুন, আমার তো লালু প্রসাদ যাদবের কথা মনে পড়লো যে জমিনকে বদলে নকরি, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে সেই, যার মানে এই নেতারা বড়লোক হলে ওনাদের ঘনিষ্ঠরা বড়লোক হয়ে যান। যেমন ছেলে রেস্টুরেন্টে দোকান খুলে যায়, পাশের বাড়ির মানে একদম ঘনিষ্ঠ ভাইপো ভাইজি যাই হবে তার ফ্ল্যাট হয়ে যায়, তার জমি বাড়ি হয়ে যায়। তো এই হচ্ছেন সেই সুজিত বসু, যাকে একা অ্যারেস্ট করা হয়নি, ওনার আশেপাশে যারা ঘনিষ্ঠরা ছিলেন প্রত্যেকের জিজ্ঞাসাবাদ চলছে, কারণ প্রত্যেকেই কেমন যেন ফুলে ফেপে উঠেছে। আমাদের একজন আছেন খুব পাশের লোক, এখন আবার হঠাৎ করে জয় শ্রীরাম করছেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রয়েছেন এখন, উনি নাম করলাম না, পাশেরই। তো উনি হঠাৎ করে বড়লোক হয়েছেন। কেমন হঠাৎ করে বড়লোক বুঝতে পারবেন, দেখবেন যে ব্যক্তি 3 বছর আগে কিছু করতেন না, কিন্তু 2 বছরে হঠাৎ করে ওনার শাশুড়ির নামে, এগুলো মায়ের নামে হয় না, মা তো কাছে রয়ে গেল না, একটু চেঞ্জ করতে হবে, তাহলে চেঞ্জও করতে হবে, ভরসাও করতে হবে, তাহলে শাশুড়ির থেকে ভরসাযোগ্য জায়গার কোথাও নয়। তো শাশুড়ির নামে হঠাৎ করে জমি কিনা বেচা শুরু হয়ে গেল। দেখবেন শাশুড়ি জমি কিনছে বিক্রি করছে, জমি কিনছে বিক্রি করছে, এই যে কিনা বিক্রি করে লাস্ট 2 বছরে, তার আগে কিন্তু নেই, তার আগে না জমি কেনা আছে না বেচা আছে, যা আছে লাস্ট 2 বছরে। তো এটার থেকে না বোঝা যায়, ইডি সিবিআই যারা এই সমস্ত ইনভেস্টিগেশন করেন তারা বুঝতে পারেন যে হঠাৎ করে এই ব্যক্তি 2 বছরে কেমন যেন ব্যবসাদার হয়ে উঠলো, জমি কিনছে বিক্রি করছে, তা আবার মানে সেই ব্যক্তি নিজের নামে নয়, তার শাশুড়ির নামে। বসে ভাষণ দিচ্ছেন, বলছেন আমি তো ভাই একসঙ্গে চলতে চাই, জয় শ্রীরাম বলতে চাই, ভারত মাতা কি জয়। লজ্জা করে না? 2 দিন লাগেনি চেঞ্জ হতে, রং গিরগিটি সব নিজের সুবিধার জন্য বসে থাকে। আর অভিষেক ব্যানার্জি এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, যাই হোক সেটা অন্য কথা। বিষয় হচ্ছে একটা উইকেট পড়েছে, আরেক উইকেট পড়বে, এবং একে ভিডিও দেখাই, ভিডিও না দেখালে তো জমবে না। বিরোধী রাজনীতি করা খুব কঠিন, সরকার পক্ষের হয়তো যে কেউ কথা বলে, আজ আমি এমন সরকার পক্ষের বলবো না, এই যেমন দুর্নীতির লোকজন একের পর এক অ্যারেস্ট হচ্ছে না, আমার গর্ব লাগছে, আমার ভালো লাগছে, যে হওয়া উচিত। এরা চাকরি খেয়েছে, ক্লার্কের চাকরি, পৌরসভায় যত নিয়োগ হয়েছে সব দেখবেন আপনারা টাকার বিনিময় হয়েছে, সব নিয়োগ টাকার বিনিময়। আজ তারা থরথর করে কাঁপছে, কারণ যারা দিয়েছিল চাকরি তারা কেটে পড়েছে, তারা ফাঁসিও দিয়েছে, ফ্রিলি ছাড়েনি, ফাঁসিওছে একাধিক ব্যক্তিকে, তারা কেটেও পড়েছে। এখন তাদের চাকরি কি অবস্থায় ভাবুন, একটাও সঠিকভাবে হয়নি। এই দিনটা মনে পড়ে, এই দিনটা, এই দেখুন দেখুন, মনে হচ্ছে আপনাদের? बोला था ना, अब की बार 400 पार खेल शुरू हो गया था सर। खेल तो बहुत सा खेल है सर, छू कित भी खेल है, छू कित में छू दौड़ा 400 में कितना हुआ 240, वो गेम में भी हार गए सर। हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। एक बार देखने से साइड से आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है, कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे। हैज चोजन बाय अ मार्जिन ऑफ 1,75,000 वोट, बहुत ज्यादा मोदी जी का ऊपर से। सर ही हैज बिकम नाउ ऑनेस्ट। वॉशिंग मशीन में कैसा क्लियर हो गया देखिए बीजेपी का साथ आने के बाद। खेल शुरू हो गया था सर, खेल तो बहुत सा खेल है सर, छू कित भी खेल है, छू कित में छू दो দিয়ে কাশি কিত 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 80 81 81। হ্যাঁ, তো দিন কারোর সমান যায় না, সময় কত মানে ভয়ঙ্কর বলবানে বিরোধী হয়ে গেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভিডিওটি কেন দেখালাম জানেন? ইনি টিজ মারলেন, কিত 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 করলেন, আমরাও দেখলাম কিত হয়েছিল, আমিও আপনাদের সামনে এটা নিয়েও ভিডিও করেছিলাম। আজকে এমন দিন এসেছে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করতে গেছেন সুপ্রিম কোর্টে, প্রাইমারি নিয়োগ দুর্নীতির মামলা, যেটাতে স্থগিতাদেশ এসেছে, এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিজ করা হয়নি, এমনি বলা হয়েছে যে এখন তো আপনি ফ্রি আছেন, এখন তো নিশ্চয়ই আপনি ফ্রি, এখন তো নিশ্চয়ই আপনি ফ্রি। বেচারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বুকে লেগেছে যে আমাকে এত বড় কথা বলে দিলাম ফ্রি। বলছেন ওরে ভাই ধর্মাবতার, বিচারপতিকে বলছেন যে ধর্মাবতার আমার ভালো দিন দেখেছি, আমরা খারাপ দিন দেখছি, আমাদের ভালো দিন আবার আসবে, আমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের প্রিয়জনের বিয়োগের মতো কোনো ঘটনা ঘটেনি, আমরা আবার ভালো দিন দেখবো। বিচারপতি ঘাবড়ে গিয়ে বললেন যে আপনাকে ওই সেন্সে বলা হয়নি, আপনি ভুল নিচ্ছেন, মানে ইনি জাস্ট বলেছেন যে আপনি এখন ফ্রি আছেন। তো হ্যাঁ স্যার আমি এখন সারাদিনই ফ্রি আছি। তো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার নেই যে প্রত্যেকটা কথাই মনে হবে যে টিজ করা হচ্ছে, প্রত্যেকটা মুভমেন্টেই লাগবে যে ইনি আমাকে টিজ, আপনি টিজ করে কথা বলেন মানে বাকি প্রত্যেকেই আপনাকে টিজ করতে লেগেছেন, আপনাকে ছোট ভাবতে লেগেছে, তা নাও হতে পারে, কিন্তু আপনি পরিস্থিতি এমন তৈরি করেছিলেন, আপনার অহংকার এমন জায়গায় গেছিল, এমনকি বেশ কিছু মিডিয়াকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় টুয়ার্ডস মিডিয়া এমন বিহেভিয়ার ছিল, ঘাড় ধাক্কা দিয়ে বের করা, গালাগাল করা, মহিলাদের প্রতি অসম্মান করা, আজ সমস্ত সম্মান নিয়ে কিতকিত 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 ল্যা 81 পার করেনি। তাও আমি বলবো পরিস্থিতি ভালো, অভিষেক ব্যানার্জিকে বলবো পরিস্থিতি ভালো, আপনি ভয় পেন না, যা হচ্ছে মন্ত্রীদের এখন বাকি দেখা যাবে আদালতে, আপনি ভয় পেন না, পরিস্থিতি ভালো। ইমিডিয়েটলি নেতার মতো বিহেভ করতে লেগেছেন, রাস্তায় নেমে পড়েছেন অভিষেক ব্যানার্জি, নর্মাল ব্যক্তি, একদম হাঁটছেন চলছেন। আমি বলছি আপনি নর্মাল হয়েছেন, আরো নর্মাল হন। শুভেন্দু অধিকারী যখন ছিলেন এই দলে ঢোকার পর, যখন ধারাশায়ী হয় 2021-এ, তখন বিজেপির পরিস্থিতি 77-এ গিয়ে ঠেকেছিল, যত দিন যায় বিধায়ক কমতে কমতে 70-এ ঠেকে, তাও আপনাদের তো 81 জন আছে, অর্থাৎ পরিস্থিতি ভালোই রয়েছে। হয়ে যান এরপি, ছেড়ে দিন সাংসদের পদ। আপনি না দক্ষিণ 24 পরগনা থেকে 7 লাখ রেকর্ড ভোটে জিতেছিলেন, অমিত শাহের সঙ্গে কম্পেয়ার হচ্ছিল, তো এই তো দিন দেখানোর, লিডারশিপ কোয়ালিটি দেখানোর, এটাই তো টাইম। ছাড়ুন সাংসদ পদ,
ফলতাতে দাঁড়ান, হন এমএলএ, তারপর লিড করুন, এলওপি হন। যেমন শুভেন্দু অধিকারী টাইম দিয়েছিলেন, অত দিন ধরে ঘেসে ঘেসে গোটা রাজ্য চষে বেরিয়েছেন এলওপি হয়ে, বুঝিয়েছেন না এলওপির কতটা পাওয়ার থাকে, আপনি দেখেছেন এলওপির কতটা পাওয়ার থাকে। তো দাঁড়ান ফলতা থেকে, এটাই তো টাইম। নেতা সাজার এবি হয়ে থাকলে হবে? অভিষেক ব্যানার্জি হয়ে নামুন, খাটুন, এলওপি হয়ে দেখিয়ে দিন মানুষকে যে আপনার মধ্যে নেতার কোয়ালিটি রয়েছে। 5 বছর তো দেখতে দেখতে কেটে যাবে, আর মানুষের হাতেই রয়েছে রাইট, মানুষই বুঝিয়ে দেবে যে ক্ষমতা কার, ক্ষমতা কত বড় হন। তাই তো আমি বুঝতে পারছি না, 7 লক্ষ ভোটে জিতেছিলেন, জাহাঙ্গীর পালিয়ে গেছে, তো ফলতা থেকে তো কাউকে দাঁড়াতে হবে, ছেড়ে দিন না সাংসদ পদ। কারণ আমি বলছি ওই ভোট আস্তে আস্তে কটা সাংসদ থাকে সেটাই দেখার। ওয়াশিং মেশিনের কথা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন এখন আসার জন্য প্রচুর লোক লাইনে লেগেছে, কিন্তু এখন তো এমন অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যারা বলছে যে আমি যাচ্ছি না, বিজেপি তো নিচ্ছে না, ঠিক আছে, বাট আমি টিএমসিও না। পরিস্থিতি এই জায়গায় গিয়েছে যে মানুষের সামনে নিজেকে ভালো প্রেজেন্ট করার জন্য বলতে হচ্ছে আমি টিএমসিও না। তো সেই দিন কবে আসবে, কজন এমপি থাকবে, তো ছাড়ুন, দাঁড়ান ফলতা থেকে। 1 লাখ ভোট নয়, আপনার বড় ভোটে জয় হওয়ার কথা। তো সেই অভিষেক ব্যানার্জি যিনি এবি নামে পরিচিত ছিলেন, যার কথায় দল চলতো, সেই এবি Z+ নিরাপত্তা নিয়ে ঘুরতেন। তো আমাদের নব্য যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি জেলা শাসক এবং পুলিশের উচ্চাধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের সত্যি নিরাপত্তার দরকার, যাদের প্রাণের ঝুঁকি রয়েছে, তাদেরকেই নিরাপত্তা দেওয়া দরকার। সবাইকে নিরাপত্তা দিয়ে দিলাম, সবাই ফেসলে, আরে সরকার পক্ষের হয়ে তো পাইলট কার, Z+ সিকিউরিটি, কি দারুণ ব্যাপার একটা, মানে একদম নেমে নেমেই সরকার পক্ষওয়ালা ব্যাপার। তো দিন এসেছে, শুভেন্দু অধিকারী বললেন প্রয়োজন নেই না অভিষেক ব্যানার্জি, এত ঝুঁকি লাগেনি, এত সমস্যা কিছু হয়নি, এত শত্রু তৈরি হয়নি। তো ইমিডিয়েটলি শব্দটা ব্যবহার করা ভুল, কারণ শুভেন্দু অধিকারী যাই সিদ্ধান্ত নিচ্ছেন আমি দেখছি ধস করে নয়, মানে ধাম করে না। মমতা ব্যানার্জি কি করতেন, ধরুন মমতা ব্যানার্জির সরকার এলো, ধরুন তার আগে বিজেপির সরকার ছিল, তাহলে দিদি এসে প্রথমে বলতেন বিজেপির যা যা প্রকল্প রয়েছে সব বাদ, এইবার আমার সব চলবে। তো শুভেন্দু অধিকারী বলছেন যে না, মানুষকে ফেসিলিটিস থেকে বঞ্চিত করার নেই। তো যে প্রকল্প চলছে, ধরুন যেমন স্বাস্থ্য সাথী চলছে, তো চলুক। আমরা আয়ুষ্মান ভারতটাকে লাগু করেছি, যে ব্যক্তি স্বাস্থ্য সাথী রয়েছে তার আয়ুষ্মান ভারতে কনভার্ট হলেই আয়ুষ্মান ভারতটা লাগু হয়ে গেলে স্বাস্থ্য সাথী বাদ। তার মানে যারা স্বাস্থ্য সাথী উপভোগ করছেন করুন, আমরা আয়ুষ্মান ভারত ধীরে ধীরে লাগু করছি, পুরোটা সিস্টেমিক ওয়েতে হোক। এমনটা নয় যে পুরো সিস্টেমটা ক্লাস করে যাক, মানুষ আর ফেসিলিটিস পেল না, মানুষ আবার বিজেপি দৌড়ে দৌড়ে হাত জোর করে ঘুরছে, ভাই বিজেপি নেতাকে এসো না, দরকার নেই। ইন্টেনশন বোঝা যায় এটার থেকে যে একজন মুখ্যমন্ত্রীর ইন্টেনশন কি, মানুষকে ফেসিলিটিস দেওয়া, সেবা দেওয়া। তো যেমন ভাবে বললেন প্রকল্প ধীরে ধীরে চেঞ্জেস আনবো, সেরকম অভিষেক ব্যানার্জি নিরাপত্তা ধীরে ধীরে চেঞ্জ করা হচ্ছে। যেদিন মুখ্যমন্ত্রী হলেন সেদিন একটু কমানো, বাড়ির কাছে ফাঁকা করলেন, অফিসগুলো ফাঁকা করলেন, ব্যারিকেড গুলো সরালেন, আবার ধীরে ধীরে এক্সট্রা বাড়তে বাড়তে বললেন যে এইবার নিরাপত্তা বাহিনী এবং ওই যে বিশেষ পাইলট কারের সুরক্ষা চলে, অত প্রয়োজন নেই। একজন সাংসদের যেটুকু নিরাপত্তার প্রয়োজন সেটুকু পেলে অভিষেক ব্যানার্জি চলবে, এবং এই সিদ্ধান্তই নিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং সেই মতোই যেমন কথা সেরকম কাজ, এবং সেই মতো নিরাপত্তা কমানো হয়েছে। তো আপাতত সব থেকে চমকদার বিষয় হচ্ছে যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী যিনি, তিনি অলরেডি অ্যারেস্ট হয়ে গেছেন, এবং সেটা হচ্ছে পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায়। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সমস্ত পৌরসভায় তৃণমূল কংগ্রেস চাকরি দিয়ে বসে রয়েছে না, তাদের প্রত্যেকের মোটামুটি ঘাম ছুটতে লেগেছে যে এইবার কি হতে পারে। স্ক্যানারে আমি অলরেডি আপনাদেরকে বললাম যে আরেকজন মন্ত্রী রয়েছেন, যেখানে পিন হবার কথা সেখানেও অলরেডি ভয় ধরে গেছে যে এইবার কিন্তু ধীরে ধীরে জল কোন দিকে গড়াচ্ছে, সেটা আপনারাও বুঝতে পারছেন। কারণ যিনি শপথ নিয়েছেন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নিজেই বলেছেন যে ভাই ভয় আউট, ভরসা ইন। তো এই ভরসা ইনের মধ্যে এই যে অ্যাকশন গুলি নেওয়া হচ্ছে, এটা মানুষের ভালো লাগবে, কারণ পৌরসভায় চাকরিরও যোগ্যতা লাগে, যোগ্যতা দিয়ে ঢুকতে হয়, নাকি সমস্ত জায়গায় ক্যাডার তৈরি করো আর তৃণমূল কংগ্রেস বাহিনী তৈরি করো। তো এটা একটা জাস্ট স্টার্টিং, আগে আগে দেখতে হ্যাঁ হতা হ্যাঁ क्या, তাই তো। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। সরকার পক্ষের হয়ে ভিডিও করা অত্যন্ত সহজ, শুধু ভিডিও করা কেন বলবো আমি, সরকার পক্ষের হয়ে কাজ করা সহজ, সরকার পক্ষের হয়ে কথা বলা সহজ, হ্যাঁ কি না, সহজ কিনা। তো আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি হয়েছেন বিরোধী পক্ষ, এটাই তো টাইম না রাজনীতি দেখানোর। আমি ওই জন্যই বললাম, এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিজ হিসেবে নিচ্ছেন, নিন না অ্যাজ এ বিরোধী, দেখুন না কেমন লাগে বিরোধী হয়ে কথা বলা, কতটা কষ্টকর, দেখুন না বিরোধী হয়ে কেমন লাগে। তো সেই দিনই এসেছে, এখন আমরাও দেখি ছু কিত। জয় শ্রীরাম। অদ্বিতীয়া দি, মনে আছে বলেছিলাম আসছি পরিবর্তন করে, তারপরে কাজে ফিরবো। আপনাকে ধন্যবাদ আমাদের মতো অনেক মানুষকে আপনার ভিডিও দিয়ে মোটিভেট করার জন্য। দেখুন মোটিভেট করার আমি কেউ না, আপনারা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করেছেন। আমি তো আপনাদের সামনে ফ্যাক্ট তুলে ধরেছি, আপনারা বুঝেছেন যে কোনটা ঠিক কোনটা ভুল, আপনারা বুঝেছেন, আপনারা বুদ্ধিমান যে আমাদের রাজ্যের পরিস্থিতি 15 বছরে কোথায় গেছে, একটা লাইনে জাস্টিফাইড হয়। যখনই আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট অলওয়েজ বলতো যে এটা তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, আমার সব থেকে বড় পরিবর্তন তো এটা লাগলো যে শ্রমিক ভট্টাচার্য বললেন যে এটা বিজেপির সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার। পার্থক্যটা এইখানে, আপনি যখন কোনো মানে কাউকে মানে ইলেক্ট করছেন, যে ইলেক্টেড হচ্ছেন, যিনি জনপ্রতিনিধি,
অপশন আপনার কাছে 1, 2, 3, 4টেই থাকে। তো আপনি বিরোধীকেও ভোট দিয়েছেন, ধরুন দুজন ব্যক্তি চয়েস রয়েছে, দুপক্ষকেই আপনি ভোট দিয়েছেন, বাট যে ইলেক্টেড হয়ে গেল তার দায়িত্ব বেড়ে গেল, মানে তাকে প্রত্যেকের রেসপন্সিবিলিটি নিতে হবে। যে এগেনস্টে ভোট দিয়েছে তারও আমি আগেও আওয়াজ তুলেছি, আর যদি আমি কোনো গন্ডগোল দেখি আমি আবারও আওয়াজ তুলবো, কারণ আমি সত্যি কথা বলবো, আমার হাতে ফোন, ক্যামেরা আর আপনাদের সাপোর্ট রয়েছে। তো প্রত্যেকের জনপ্রতিনিধি, একজনের ব্যক্তিগতভাবে হয় না। তো তৃণমূল কংগ্রেস চালাতো না, তুই ভোট দিসনি, তোর তো দেখে নেবো। আমি তো এমন রিপোর্ট পেয়েছি যে লক্ষ্মী ভান্ডারের যে টাকা ঢুকতো, এমন মহিলা রয়েছে যাদের হাতের ছাপ নিয়ে নেওয়া হয়েছে, টাকা ঢুকবে বলে হাতের ছাপ নেওয়া হয়েছে প্রতি মাসে, এবং বলা হয়েছে টাকা ঢুকে যাবে, যাও। পরিস্থিতি এরকম গেছে যে হাতের ছাপ নিয়েছে, আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, কিন্তু সেই মহিলা টাকা পায়নি। তাহলে টাকাটা নিল কে? টাকাটা খেলো কে? বাড়ির জন্য আবাস যোজনা আঙুলের ছাপ নিয়েছে, বলছে 40,000 কিস্তিতে ঢোকে, 40,000 ঢুকবে, তো হ্যাঁ 40,000 ঢুকবে। কাউন্সিলারই তো, মানে ওখানকার কর্মীরাই ফিট আছে, কারণ কন্ট্রাকচুয়াল জব, ওদের থোড়ি লাইবিলিটি, ওটা তো নেতার পোষা, মানে রিকমেন্ড করা, যেমন সুজিত বসু রিকমেন্ড করতে, তো সেরকম রিকমেন্ড করা মানে মাথা বিক্রি হয়ে গেছে। তো যে ক্যাজুয়াল স্টাফ ছিল যারা থাকে, তাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বলাই হতো যে আপনাদের 50,000 টাকা ঢুকবে অ্যাকাউন্টে, 10,000 টাকা কাউন্সিলরের কাছে চলে যাবে, 40 পাবেন। এইভাবে গরিবের হেল্প করছেন। আর এই কথা যখন ধরুন কোন শিক্ষিত লোক এই প্রকল্প ভোগ করছে, বা শিক্ষিত লোকের টাকা এরা মারতে পারে না, কারণ শিক্ষিত লোক আওয়াজ তোলে, শিক্ষিত লোক জানে। গরিব যারা জানে না, যারা দিন আনে দিন খায়, তাদেরকে লোটা অত্যন্ত সহজ। আর এত ছোট লোকের মতো কাজ যে সেই গরিব মানুষদেরকে লোটা হতো, এটা অন্যায়, এটা মানা যায় না। তাই প্রতিবাদ করেছি আমরা। বাকি দেখা হচ্ছে কালকে। থ্যাংক ইউ, তোমার খবর অপেক্ষায় করে থাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।